যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলনে পুলিশের নজিরবিহীন তাণ্ডব, কড়াকড়ির পরও ক্যাম্পাস ছাড়ছে না শিক্ষার্থীরা, চলছে ব্যাপক ধরপাকড়। যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ঠেকাতে ধরপাকড় এবং বহিষ্কার নিয়ে চলছে তোলপাড়, মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে উদ্বেগ জাতিসংঘের। ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে মার্কিন তোপের মুখে আইসিসি, কোনো তদন্তকে সমর্থন করবে না হোয়াইট হাউস, হুঁশিয়ারি জানিয়েছে তেল আবিবও। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত খবর জানাবো। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ছত্রভঙ্গে নজিরবিহীন ধরপাকড় চালিয়েছে সে দেশের নিরাপত্তা বাহিনী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে হটিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের, আটক করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে। এতেও অবশ্য দমন করা যাচ্ছে না আন্দোলনকারীদের। ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে চলছে নানা ধরনের স্লোগান, তীব্র প্রতিবাদ আর বিক্ষোভ চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ঢল। প্রায় 24 ঘন্টা হ্যামিল্টন হল দখল করে রেখেছিল শিক্ষার্থীরা। তাদের সরাতে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রাতের মধ্যেই খালি করে ফেলা হয় ভবন। ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদ স্লোগান আর পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। গণগ্রেফতারের শিকার হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হিসেবে বিবেচিত ক্যাম্পাস, সেখানে প্রশাসন যেভাবে পুলিশ ডেকে এনেছে তা উদ্বেগজনক। আমি নিজেই একজন ইহুদি। ফিলিস্তিনিদের জীবন এবং দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ জরুরি। এত কড়াকড়ি ভয়ভীতির পরও অবশ্য দমন করা যাচ্ছে না শিক্ষার্থীদের, বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও তীব্র রূপ নিয়েছে চলমান আন্দোলন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় এখনও তাঁবু খাটিয়ে চলছে অবস্থান কর্মসূচি। ইসরায়েলের পতাকা, গাজার অভিযান বিরোধী ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত স্ট্যানফোর্ড সহ 40টির বেশি বিশ্ববিদ্যালয়। ছাত্রদের পাশাপাশি আন্দোলনে সামিল রয়েছেন শিক্ষকরাও। মানুষকে হত্যা করা হচ্ছে, একটি পুরো জাতির বিরুদ্ধে গণহত্যা চলছে। 30 বছর ধরে এই ক্যাম্পাসে আছি, এমন ছাত্র আন্দোলন দেখিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে দূরত্ব, তার মধ্যে একটি সেতু তৈরি করেছে। একই আবেগ ও অনুভূতি নিয়ে একসাথে হয়েছে সবাই। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে সামিল হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, MIT সহ একের পর এক বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হলের নাম পাল্টে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নামে রাখা হয় হলের নাম, তবে সেটি আনুষ্ঠানিক কোনো নামকরণ ছিল না। মঙ্গলবার বিক্ষোভকারীরা হ্যামিল্টন হলের দখল নিয়ে তার নামকরণ করে হিন্স হল। এ সময় তারা সাদা রঙের কাপড়ের উপর লাল রং দিয়ে হিন্স হল লিখে তা ঝুলিয়ে দেন। ব্যানারটিতে শিশুর প্রতিকৃতিও আঁকা ছিল। গেল ফেব্রুয়ারিতে ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয় 6 বছরের শিশু হিন্দ রজব। মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে বরাবর সরব যুক্তরাষ্ট্রে উঠেছে উল্টো আচরণের অভিযোগ। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ঠেকাতে শক্তি প্রয়োগ, ধরপাকড়, বহিষ্কার নিয়ে চলছে নানা সমালোচনা। শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন পীড়নকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। 3-4 জন পুলিশ মিলে চেপে ধরছেন একজনকে, হাত পেছনে বেঁধে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে। মঙ্গলবার রাতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এটি। যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় 2 সপ্তাহ ধরে চলমান আন্দোলনের শুরু থেকেই এমন মারমুখী মার্কিন পুলিশ।
নিজেদের প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে ইসরায়েলের অর্থায়ন বন্ধ চায় এই শিক্ষার্থীরা। গাজায় তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধেও হয়েছেন সরব। প্রশাসনের অভিযোগ, ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন আন্দোলনকারীরা। আর সেই ধোঁয়া তুলেই শান্তিপূর্ণ আন্দোলনে চলছে দমনপীড়ন। আটক করা হয়েছে হাজারের বেশি শিক্ষার্থীকে। এমনকি প্রতিষ্ঠান থেকে বহিষ্কারও করা হয়েছে বহু ছাত্রছাত্রীকে। ধরপাকড় থেকে রেহাই পাননি শিক্ষকরাও। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে ছাত্র আন্দোলন ঠেকানোর পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের একের পর এক কড়াকড়িতে আমরা শঙ্কিত। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ আন্দোলন মৌলিক অধিকার। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার কড়াকড়ি বা হস্তক্ষেপ কাম্য নয়। পুলিশের ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। একটা জিনিস স্পষ্ট হওয়া দরকার, মত প্রকাশের স্বাধীনতার চর্চা আর সহিংসতা, বিদ্বেষ ছড়ানো এক কথা নয়। দুদিন আগেই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আন্দোলনকারী একাধিক নারী শিক্ষার্থীর হিজাব খুলে নিয়েছে পুলিশ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR। পুলিশের বিরুদ্ধে ধর্মীয় চর্চার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে সংস্থাটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে মার্কিন তোপের মুখে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC আইন প্রণেতাদের হুঁশিয়ারি, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে পরোয়ানা জারি করা হলে ICCর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সাফ জানিয়েছে এ বিষয়ে কোনো তদন্তকেও সমর্থন করবে না হোয়াইট হাউস। নেতানিয়াহু বলছেন, ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হলে তা হবে ঐতিহাসিক কেলেঙ্কারি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে আলোচনায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন। এই অভিযোগে দফায় দফায় বিতর্ক আর শুনানি হয়েছে জাতিসংঘ আর আন্তর্জাতিক আদালতে। যুদ্ধাপরাধ তদন্ত এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ICCর গ্রেফতারি পরোয়ানা জারির ইস্যুটি আলোচিত হচ্ছে জোরে সোরেই। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতকে রীতিমতো হুমকি দিল যুক্তরাষ্ট্র। কংগ্রেস সদস্যদের হুঁশিয়ারি, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলে ICCর বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। শুধু তাই নয়, তদন্তকেও সমর্থন করে না যুক্তরাষ্ট্র। ICCর এই তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের উদ্যোগকে সমর্থন করি না। এই ইস্যুটি আমাদের এখতিয়ারেও নেই। এদিকে ICCকে রীতিমতো তুলোধুনো করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি করা হলে তা হবে ঐতিহাসিক কেলেঙ্কারি। ইসরায়েলের কর্মকাণ্ডের উপর এই আদালতের কোনো ইখতিয়ার নেই। হেগ বা অন্য কোনো কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত আমাদের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মূল লক্ষ্য জিম্মি মুক্তি এবং হামাসকে পুরোপুরি নির্মূল। এদিকে ICCর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। সাফ জানিয়েছে, আন্তর্জাতিক আদালতের তদন্ত নিয়ে ভণ্ডামি করছে বাইডেন প্রশাসন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হামাসের সাথে চুক্তি হোক বা না হোক, রাফায় স্থল অভিযান পরিচালনা করবে ইসরায়েল, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের স্বজনদের সাথে আলোচনার সময় বলেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের প্রশ্নই আসে না। রাফায় প্রবেশ করে হামাসকে উচ্ছেদের ঘোষণাও দেন তিনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের তৎপরতার মধ্যে নেতানিয়াহুর এমন ঘোষণায় অনিশ্চয়তা বেড়েছে আরও। রাফায় স্থল অভিযান আরও অসহনীয় পরিস্থিতি তৈরি করবে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বেসামরিকদের সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ ছাড়া অভিযানে সমর্থন দেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে আশ্রয় নিয়েছে উপত্যকার অর্ধেকের বেশি মানুষ, যদিও প্রায়ই বিমান হামলা চালানো হয় ক্যাম্পগুলোই। এদিকে রাফায় সামরিক অভিযানে বেসামরিকদের সুরক্ষায় নির্ভরযোগ্য কোনো পরিকল্পনা দেখাতে পারেনি ইসরায়েল। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান্ত প্যাটেল। রাফায় অভিযানের বিশ্বাসযোগ্য এমন কোনো পরিকল্পনা আমরা দেখতে পাই যা আমাদের উদ্বেগগুলোকে দূর করবে। আমাদের মনে রাখতে হবে, সেখানে প্রায় 1 মিলিয়ন শরণার্থী আছে। এটি এমন একটি এলাকা যেখানে মানবিক সাহায্য দরকার। অনেক বিদেশি নাগরিকও সেখানে আছেন।
ইসরায়েলি বাহিনীর ক্রমাগত নৃশংসতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। সেই ধ্বংসাবশেষেরই নিচে এখনও চাপা পড়ে আছে প্রায় 10,000 মরদেহ। মঙ্গলবার এমনই এক তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ভগ্নাবশেষের নিচে হাজার হাজার মরদেহ থাকায় ছড়িয়ে পড়েছে রোগবালাই। তার উপর গ্রীষ্মকাল হওয়ায় উচ্চ তাপমাত্রায় দ্রুত পচতে শুরু করেছে সব মরদেহ। প্রায় 7 মাস ধরে চলা এই আগ্রাসনী উপত্যকায় তৈরি হয়েছে অন্তত 37 মিলিয়ন টন ধ্বংসাবশেষ, যা সরাতে সময় লাগবে কমপক্ষে 14 বছর। গত বছর অক্টোবর থেকে যাবৎ ইসরায়েলে হামলায় প্রাণ হারিয়েছেন 34,500 ফিলিস্তিনি, যার মধ্যে শুধু শিশুই রয়েছে 14,500। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের গাড়িতে পাথর ছুড়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের একদল শিক্ষার্থী। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় এই ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু গাড়ি, তবে পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। জানা যায়, ফিলিস্তিনি জাদুঘর বৈঠক করতে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এর আগে বৈঠকে জার্মানির প্রতিনিধি আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে আসছে জার্মানি, তাই দেশটির প্রতিনিধির আগমনে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার প্রতিষ্ঠান পতঞ্জলির 14 পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত রায় দেন উত্তরাখণ্ড আদালত। বিভ্রান্তিকর তথ্য এবং বিজ্ঞাপন প্রচারের দায়ে বাতিল করা হয় এসব পণ্যের লাইসেন্স, যার মধ্যে রয়েছে ফুসফুস এবং চোখের রোগের বিভিন্ন ওষুধ। করোনা ভাইরাস দূর করতে 2020 সালে করোনিল কিট বাজারে আনে পতঞ্জলি। ওই কিট বিক্রি করে প্রায় 250 কোটি রুপি মুনাফা করে প্রতিষ্ঠানটি। ওই কিট বিক্রির সময় অ্যালোপ্যাথি ওষুধ সম্পর্কে ভ্রান্ত প্রচারণা চালানো হয়। তারই প্রেক্ষিতে মামলা করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে অপর শীর্ষ কর্মকর্তা আচার্য বালকৃষ্ণকে সতর্ক করেন ভারতের সর্বোচ্চ আদালত। ভারতের রাজধানী দিল্লির 8টি স্কুলে ছড়িয়েছে বোমা আতঙ্ক। তড়িঘড়ি করে বন্ধ ঘোষণা করে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। বুধবার সকালে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল দেওয়া হয় স্কুলগুলোকে। বলা হয়, বিস্ফোরক দ্রব্য রয়েছে ক্যাম্পাসে। খবর পেয়ে অভিযানে নেমেছে পুলিশ, চলছে তল্লাশি। উপস্থিত হয়েছে বিশেষজ্ঞ ইউনিট, বোম ডিটেনশন টিম ও বোম ডিসপোজাল স্কোয়াড। পৌঁছেছে ফায়ার সার্ভিসও, তবে এখনও সন্দেহজনক কিছু মেলেনি। দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়া ইমেইলের আইপি অ্যাড্রেস বের করে চলছে অনুসন্ধান। চেষ্টা চলছে কোথা থেকে কে পাঠিয়েছে তা বের করার। গত ফেব্রুয়ারিতে দিল্লি পুলিশ স্কুলেও দেওয়া হয়েছিল একই ধরনের হুমকি। পরে বিষয়টি ভুয়া বলে প্রমাণিত হয়। অবিশ্বাস্য হলেও সত্য, লাখ লাখ বুলেট, গ্রেনেড সহ প্রায় অর্ধশত মিসাইল হারিয়েছে কলম্বিয়ার সেনাবাহিনীর। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নিজ মুখেই স্বীকার করেন ভয়াবহ এই তথ্যের কথা। বিশাল এই দুর্নীতির জন্য দোষারোপ করেন সামরিক কর্মকর্তাদের। অভিযোগ, অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ এসব অস্ত্র ভাণ্ডার। অস্ত্রাগার ঘিরে কড়া নিরাপত্তা, বিশাল প্রোটোকল মেনে তবেই করা যায় প্রবেশ। অথচ এই কড়াকড়ির মধ্যেই খোয়া গেছে বিপুল পরিমাণ গোলাবারুদ। সম্প্রতি কলম্বিয়ার সেনাবাহিনীর 2টি ঘাঁটি থেকে হারিয়েছে লাখ লাখ বুলেট, গ্রেনেড সহ অন্যান্য সামরিক সরঞ্জাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা স্বীকার করেন খোদ দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এত বড় ঘটনার পেছনে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতিকে দায়ী করেন তিনি। চুরি হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে গোলাবারুদ, বিস্ফোরক, গ্রেনেড আছে। এগুলো কলম্বিয়ার জাতীয় সম্পদ। দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনী আর বেসামরিক লোকজনেরা মিলে এ কাজ করেছে। মনে হচ্ছে এরা সবাই অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। হয়ে যাওয়া এসব অস্ত্র সরঞ্জামের পরিমাণও বিশাল। 2 সামরিক ঘাঁটির অস্ত্রাগার থেকে চুরি হয়েছে 51 লাখেরও বেশি বুলেট, যার মধ্যে শুধুমাত্র লাগোয়াজিরা ঘাঁটি থেকেই হারিয়েছে 42 লাখ বুলেট। অন্য আরেক ঘাঁটি তলেমাইদায় হারিয়েছে 8 লাখের বেশি। 2 ঘাঁটিতে মোট গ্রেনেড হারিয়েছে প্রায় 20,000। 37টি নিমরোদ মিসাইল সহ চুরি গেছে ট্যাঙ্ক বিধ্বংসী 2টি স্পাইক মিসাইলও।
এসব অস্ত্র সরঞ্জাম হারানোর পেছনে দায়ী করা হচ্ছে সামরিক কর্মকর্তাদের। অভিযোগ, বেসামরিক কর্মকর্তাদের সাথে মিলে এমন কাণ্ড ঘটিয়েছেন সেনা কর্মকর্তারা। চুরি হওয়া এসব অস্ত্র পাচার করা হয়েছে হাইতি কিংবা অস্ত্রের আন্তর্জাতিক কালোবাজারে। উঠে আসছে এমন অভিযোগও। কলম্বিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছেও যেতে পারে সরঞ্জামগুলো, দাবি প্রশাসনের। খুব সম্ভবত এগুলো হাইতিতে পাচার করা হয়েছে, কেননা সব থেকে কাছে হাইতিই অবস্থান করছে। লা গুয়াজিরার সামরিক ঘাঁটি থেকে মাত্র 7 ঘন্টার দূরত্ব। অস্ত্রের কালোবাজারেও পাচার হওয়ার সম্ভাবনা আছে। তবে এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে কলম্বিয়া প্রশাসন। দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে। তদন্ত চালাচ্ছে বিচার বিভাগ। প্রায় 6 দশক ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত লাতিন আমেরিকার দেশটি। নানা ধরনের অপরাধ গোষ্ঠী আর আধাসামরিক উগ্র ডানপন্থী গ্রুপের সাথে চলছে সরকারের সংঘাত। এতে যোগ দিয়েছে গেরিলা বাহিনীও। সংঘাতে এ যাবৎ মারা গেছেন অন্তত 4.5 লাখ মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে মানসিক বিকারগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা। এই ইস্যুতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দেশটির পার্লামেন্টে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্লামেন্ট ভবন থেকে বহিষ্কার করা হয় পিয়েরে পলিয়েভোরেকে। মঙ্গলবার হাউস অব কমন্সে বিতর্কের সময় ট্রুডোকে নিয়ে কটাক্ষ করেন তিনি, তীব্র সমালোচনা করেন সরকারের চিকিৎসা নীতি নিয়ে। এরপর এই উত্তেজনা ছড়ায় চেম্বারে। মন্তব্য প্রত্যাখ্যানে অনুরোধ করেন স্পিকার গ্রেগ ফেরগাস। তবে 4 বার বলার পরও রাজি হননি পিয়েরে। স্পিকারের বক্তব্যের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগে বহিষ্কার করা হয় তাকে। নিজ দলের বেশিরভাগ আইন প্রণেতা বেরিয়ে যায় পিয়েরের সাথে। এই ধরনের নাটকীয়তা বিরল কানাডার পার্লামেন্টে। কেনিয়ায় বন্যা কবলিত এলাকায় নৌকাডুবিতে প্রাণ গেল কমপক্ষে 23 জনের, এখনও নিখোঁজ 16 জন। চলছে অনুসন্ধান। কর্তৃপক্ষ জানিয়েছে 43 জন যাত্রী নিয়ে তানা নদী পাড়ি দিচ্ছিল ওই নৌকাটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উল্টে যায় নৌকা। নদীটির বাঁধ ভেঙে তলিয়ে গেছে 2 পাড়ের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী শত শত মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় নদী পার হচ্ছে। কেনিয়ায় চলমান বন্যায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক মানুষ, বাস্তুচ্যুত প্রায় 2 লাখ বাসিন্দা। ভয়াবহ রূপ ধারণ করেছে ইন্দোনেশিয়ার মাউন্ট রোয়াং আগ্নেয়গিরির পরিস্থিতি। মঙ্গলবার থেকে এখন পর্যন্ত 3 দফা অগ্ন্যুৎপাত হয়েছে। লাভা ও ছাই ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। 6টিরও বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্দোনেশিয়ায়। সুনামি আশঙ্কায় কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিচ্ছে। অগ্ন্যুৎপাতের ছাই মালয়েশিয়ার বর্নিও দ্বীপ পর্যন্ত ছড়িয়ে গেছে। সোমবার থেকে মাউন্ট রোয়াং আগ্নেয়গিরিতে শুরু হয়েছে এই অগ্ন্যুৎপাত। বিতর্কিত বিলের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল জর্জিয়া। ফরেন এজেন্ট নামক বিলটির প্রতিবাদে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন বিরোধী দলীয় নেতারা। যোগ দেন দেশটির সাধারণ নাগরিকরাও। বিক্ষোভে তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের তাদের হঠাতে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ। ব্যবহার করা হয় জল কামানো। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। সম্প্রতি বিলটি উত্থাপিত হয় পার্লামেন্টে। বিরোধী দলের দাবি, ফরেন এজেন্ট বিলটি পাশ হলে তা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ রক্ষা করবে। তবে সরকারের দাবি, এই বিলের মাধ্যমে বিদেশিদের সাথে সম্পর্ক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। যানবাহনের দেখা পেলে উঠে পড়ছে দ্বিধাহীনভাবে। দিচ্ছেন না কেউ কোনো বাধা, যেন অন্য সব যাত্রীর মতোই কেউ একজন। তবে মানুষ নয়, এই ভ্রমণ করছে এক কুকুর। এজন্য কোনো ভাড়াও দিতে হয় না তাকে। বলছি তুরস্কের জনপ্রিয় হয়ে ওঠা বেওয়ারিশ এক কুকুরের কথা। কোনো কারণ ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন তিনি শহরের বিভিন্ন জায়গায়। কেন ঘুরে বেড়াচ্ছে তা জানা না গেলেও কোথায় যাচ্ছে তা স্পষ্ট কুকুরটির কাছে। তুরস্কের গণপরিবহনে ব্যতিক্রমী যাত্রী, দিতে হয় না কোনো ভাড়া। রাস্তার নিয়মকানুন মেনেই বিনা ভাড়ায় ভ্রমণ করে বাস, ট্রাম, ট্রেন, এমনকি ফেরিতেও। বেশভূষায় দেখতে আর 10টা কুকুরের মতো হলেও ঘুরে বেড়াতে ভালোবাসে ইস্তাম্বুলের বেওয়ারিশ কুকুর বৌজি।
গড়ে প্রতিদিন পাড়ি দেয় ৩০ কিলোমিটার পথ। তবে অস্পষ্ট কুকুরটির ঘুরে বেড়ানোর কারণ, তাই গতিবিধির ওপর লক্ষ্য রাখতে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে জিপিএস ট্র্যাকার। শুধু তাই নয়, ভ্রমণকালে কোনো ধরনের আইন অমান্য করে না বৌজি। এমন আচরণে মুগ্ধ পথচারী ও যাত্রীরাও। সামাজিক মাধ্যমে রীতিমতো তারকা বনে গেছে কুকুরটি। অ্যাকাউন্ট আছে টুইটার ও ইনস্টাগ্রামেও। অনুসারী আছে ১৫,০০০-এরও বেশি। ভালোবেসে স্টেশনে থাকা খাওয়া সহ প্রয়োজনীয় ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বৌজিকে পালক নিয়েছেন তুরস্কের এক ব্যবসায়ী। এতে তার ঘুরে বেড়ানোর স্বাধীনতা তো আছেই, নিশ্চিত হয়েছে নিরাপদ আশ্রয়ও। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল আমাদের যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।